এখন আমরা আলোচনা করব IELTS এর স্পিকিং এর তিনটা পার্টে কি মিস্টেক্স আপনার অ্যাভয়েড করা উচিত। আমরা পার্ট বাই পার্ট যাব। পার্ট 1 স্মল টক পার্টে কি অ্যাভয়েড করা উচিত, পার্ট 2 2 মিনিট টকে কি অ্যাভয়েড করা উচিত, এবং পার্ট 3 ডিপ ডিসকাশন পার্টে আপনার কি মিস্টেক্স অ্যাভয়েড করা উচিত। চলে আসি প্রথম পার্টটাতে, মিস্টেক্স টু অ্যাভয়েড ইন IELTS পার্ট 1, যেটা হচ্ছে আপনার স্মল টক পার্টটা। মিস্টেক 1 বিং টু ব্রিফ। আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, কিন্তু বেশি ব্রিফ হওয়া যাবে না। যদি আপনাকে প্রশ্ন করা হয় ডু ইউ লাইক দ্য রেইন, আপনি যদি বলেন ইয়েস আই লাইক দ্য রেইন, দ্যাট ইজ বিং টু ব্রিফ। আপনাকে কিন্তু কিছুটা এক্সটেন্ড করতে হবে কেন আপনি রেইন লাইক করেন, কি ইম্প্যাক্ট আছে রেইনের আপনার লাইফে, বা আপনি কিভাবে রেইনের সাথে আপনার মেমোরিগুলোকে লিঙ্ক করতে পারেন। তো ধরেন আপনাকে প্রশ্ন করা হলো, আরেকটা এক্সাম্পলে চলে যাই, ডু ইউ লিভ ইন আ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট। ব্যাড অ্যান্সার হচ্ছে আপনি জাস্ট বললেন আ হাউস, দ্যাট ইজ বিং টু ব্রিফ। একটা গুড অ্যান্সার হচ্ছে I used to live in a small apartment in Dhanmundi, but I've just moved. I now rent a house with a big backyard in Baridhara. It's fantastic. আপনি যদি চেঞ্জ নাও করতে পারেন বা এরকম যদি মাথায় না আসে, আপনি এটা বলতে পারেন I currently live in an apartment, but I have always dreamed of living in a big house with open windows and a garden in the front yard. So এভাবে করে আপনার এই যে আইডিয়াগুলোকে কিন্তু আপনার কিছুটা এক্সটেন্ড করতে হবে। So being too brief is mistake number 1 to avoid. Mistake number 2, avoid memorization. আমি কিন্তু আমার স্লাইডসে বেশ কিছু এক্সাম্পলস রেখেছি। আপনি যদি চেষ্টা করেন এই এক্সাম্পলগুলোই মেমোরাইজ করে এগুলোই আপনার পরীক্ষায় রিপিট করতে, তাহলে কিন্তু চান্সেস আর আপনি অনেক বেশি ভুল করবেন। সো যে কোনো মেমোরাইজ স্ক্রিপ্ট থেকে উত্তর না দিয়ে চেষ্টা করতে হবে স্পন্টেনিয়াসলি আপনি যাতে আলোচনা করতে পারেন বা রেসপন্স করতে পারেন। প্র্যাকটিস অ্যান্সারিং কমন পার্ট 1 কোয়েশ্চেন্স। আপনার লাইফ নিয়ে, কোথায় থাকেন, কোন দেশে থাকেন, কোন শহরে থাকেন, কীরকম এলাকায় থাকেন, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করতে পারেন, এবং ফ্রেন্ডলি একটা ন্যাচারালি ফ্রেন্ডলি কনভারসেশনাল টোনে কথা বলাটা প্র্যাকটিস করাটা ইজ এ গুড আইডিয়া। মিস্টেক নাম্বার 3, অ্যাভয়েড ইনকর্পোরেটিং ইররেলেভেন্ট মেমোরাইজড ওয়ার্ডস। খুবই ইম্পর্টেন্ট। ভোকাবুলারি রেঞ্জের সাথে ভোকাবুলারি প্রিসিশনটাও কিন্তু একটা স্কোরিং ফ্যাক্ট, এবং এই প্রিসিশনটা মানে হচ্ছে যে কোনো শব্দ আপনি সঠিকভাবে বাক্যে ব্যবহার করতে পারছেন কিনা। ফর ইনস্টেন্স, যদি আস্ক করা হয় ডু ইউ লাইক দ্য রেইন, ইউজ রেলেভেন্ট টার্মস লাইক ড্রেঞ্চড, ড্রিজল অর ওয়েট, অর অ্যান্ড এমন কিছু ফ্রেজ চয়েস করতে পারেন সাচ অ্যাজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, যার মানে অনেক বৃষ্টি হচ্ছে, সোকড টু দ্য বোনস, যার মানে আপনি বৃষ্টিতে অনেকটা ভিজে গেছেন, অর পোরিং বাকেটস, মানে আবার খুব বেশি মনে হচ্ছে একদম বালতি ভর্তি বৃষ্টি পড়ছে। Using words like plethora without context or relevance may lead to a loss of marks. So আপনি যদি বলেন a plethora of rain has occurred, এটা কিন্তু কোনো সেন্স মেক করে না, এটা কোনো এস্টাবলিশড ফ্রেজ না, এবং এই প্লেথোরা শব্দের ব্যবহারটা এখানে কিন্তু সঠিক নয়। সো এমন কোনো কঠিন শব্দ জাস্ট বিকজ আপনি শিখেছেন ভোকাবুলারিটা, জোর করে এটাকে ফোর্স করেন না এমন একটা সেন্টেন্সে, কোনো রেলেভেন্স বা কোনো সম্পৃক্ততা ছাড়া সেন্টেন্সে বা বাক্যে আপনার ঢুকিয়ে দিতেন। সো রেলেভেন্ট শব্দ ব্যবহার করতে হবে, শব্দের সঠিক অর্থ মানিয়ে রেখে বাক্যে আপনার ব্যবহার করতে হবে। মিস্টেক নাম্বার 3 হচ্ছে অ্যাভয়েড ইনকর্পোরেটিং ইররেলেভেন্ট মেমোরাইজড ওয়ার্ডস। চলে আসি পার্ট 2 এর যে মিস্টেকগুলো অ্যাভয়েড করতে হবে। সো মিস্টেক নাম্বার 4 হচ্ছে বিলিভিং ইউ ক্যানট ডেভিয়েট ফ্রম দ্য টাস্ক কার্ড। টাস্ক কার্ডে যে 3-4টা পয়েন্টার বলা আছে, সেই পয়েন্টের ভেতরেই যে আপনার কথাটা সীমিত থাকতে হবে পার্ট 2 এর 2 মিনিট টকটায়, এমনটা কিন্তু নয়। আমি যেমন পার্ট 2 এর এক্সাম্পলের সময় আলোচনা করেছি, এটা খুবই ভালো একটা আইডিয়া যে আপনি পার্ট 2 এর কিউ কার্ডের বাইরেও বেশ কিছু রেলেভেন্ট তথ্য দিতে পারেন। যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, একটা ওয়েবসাইটকে আপনি রিসেন্টলি ইউজ করেছেন, সেই ওয়েবসাইটের নাম কি, কেন ব্যবহার করেছেন, কত ফ্রিকোয়েন্টলি আপনি সেই ওয়েবসাইটটা ব্যবহার করে থাকেন, সেই ওয়েবসাইট সম্পর্কে আপনি কি লাইক করেন এবং কি ডিসলাইক করেন। সো it's important to note deviating from a given topic is acceptable. Discussing your favorite phone app or a computer game is fine as long as it remains within the basic theme. বেসিক থিম হচ্ছে আপনার প্রিয় ওয়েবসাইট নিয়ে আলোচনা। সো সেই ওয়েবসাইট নিয়ে আলোচনার সময় আপনি যদি আপনার বিড়াল নিয়ে আলোচনাটা কোনোভাবে ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু এটা খুব একটা রেলেভেন্ট থাকলো না। সো রেলেভেন্স মেনটেন করে বা সম্পৃক্ততা মেনটেন করে আপনাকে যে কিউ কার্ডে যে পয়েন্টার দেওয়া হয়েছে সেখানের বাইরেও আপনি কিছু পয়েন্ট দিয়ে বা কিছু লজিক, কিছু ইনফরমেশন দিয়ে আপনার কথাটাকে 2 মিনিট টকটাকে আরেকটু এনরিচ করতে পারেন।
মিস্টেক নাম্বার 5 হচ্ছে রিপিটিশন। একটা ভালো স্ট্র্যাটেজি যদি আপনার পার্ট 2-তে না থাকে তখন কি হবে, আপনি খুব দ্রুত আপনার উত্তর শেষ করে ফেলবেন। 2 মিনিটের জায়গায় হয়তো বা 1.5 মিনিটে আপনার কথা শেষ হয়ে গেল বা 1 মিনিটে শেষ হয়ে গেল, অ্যান্ড তখন আপনি আগের পয়েন্টগুলোকে রিপিট করতে থাকবেন। দ্যাট ইজ অলওয়েজ আ বিগ মিস্টেক। সো আমাদের জন্য এই জন্য আমি যে কিউ কার্ডে পার্ট 2-তে যে স্ট্র্যাটেজিটা দেখিয়েছি, যে কিউগুলোর পাশে কিছু কিওয়ার্ড লিখে রাখা, আপনি যে কিওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করতে চান সেই কিওয়ার্ড, কিছু ডেটস, যদি একটা এক্সপিরিয়েন্স বা একটা মেমোরি নিয়ে কথা বলা হয়, কিছু ডেট নিয়ে আলোচনা করা, একটা বই নিয়ে কথা বলা হলে সেই বইয়ের রাইটারের নাম কি, বইয়ের কিছু স্পেসিফিক ডিটেলস নিয়ে আলোচনা করা, সেগুলা আপনি যদি কিউ কার্ডের পাশে, ক্লুয়ের পাশে লিখে রাখেন, একটা ভালো স্ট্র্যাটেজি, একদম কোহেরেন্স মেনটেন করে আপনার লজিক্যালি একটার পর একটা পয়েন্টে হিট করার জন্য, তাহলে কিন্তু আপনার কথা খুব বেশি দ্রুত ফুরিয়ে যাবে না। সো একটা প্রপার স্ট্র্যাটেজি এবং সেই স্ট্র্যাটেজিটার আর্টিকুলেশন বা এক্সপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট টু অ্যাভয়েড রিপিটেটিভ প্যাটার্নস। রিপিটেটিভ প্যাটার্নস কিন্তু আপনার পুরো কথাটাকে খুব বেশি বোরিং বানিয়ে ফেলবে। Follow a strategy that allows you to stay on topic but use a wide range of vocabulary and grammar. এখানে কিন্তু ইম্পর্টেন্ট টু নোট, পার্ট 2-তে আপনার যেহেতু প্রিপারেশনের কিছু সময় আছে, সেখানে আপনি আপনার ভোকাবুলারি রেঞ্জটা এক্সপ্রেস করতে পারবেন। মিস্টেক নাম্বার 6, থিঙ্কিং ইউভ মেড আ মিস্টেক ওয়েন দ্য এক্সামিনার স্টপস ইউ। এটা আমি আমার যে 9টা জেনারেল টিপ নিয়ে আলোচনা ছিল সেখানেও বলেছি। এইখানের একটা মিস্টেক হচ্ছে, এক্সামিনার যদি আপনাকে ইন্টারাপ্ট করে সেটা কিন্তু আপনি ভুল করেছেন এটা ভেবে নার্ভাস হয়ে যাওয়ার কিছু নেই। এক্সামিনার আপনাকে ইন্টারাপ্ট করতেই পারে। এখানে মেইন আইডিয়াটা হচ্ছে একটা ইন্টারাকশন তৈরি করা। সেই ইন্টারাকশন তৈরি করার জন্য বিভিন্ন সময় এক্সামিনার আপনাকে ইন্টারাপ্ট করে কথার ফ্লোটা চেঞ্জ করতে পারে। ধরেন পার্ট 2-তে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে বা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে থাকেন, হয়তো বা 2 মিনিটের কাছাকাছি শেষ হয়ে গেছে, তখন এক্সামিনার আপনাকে খুব পোলাইটলি থ্যাংক ইউ বলে মিড সেন্টেন্সে যদি থামিয়ে দেয়, তাহলে স্টে কাম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মেকিং আ বিগ মিস্টেক। ইট ইজ অলসো আ গুড আইডিয়া যে আপনি আপনার টাইম ম্যানেজমেন্টটা, যেটা আমরা এর আগের মিস্টেক্স টু অ্যাভয়েডের চিন্তা করেছি, যে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা কিন্তু আমাদের টিপে দেওয়া ছিল যে টাইম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি গুড আইডিয়া, ইজ আ ভেরি গুড স্কিল টু হ্যাভ। টাইম ম্যানেজমেন্ট স্কিলটা যদি আপনার ভালো থাকে, আপনার 2 মিনিটের আন্দাজে আপনি কিন্তু শেষের দিকে আপনার মাথায় আসবে আপনার কনক্লুশন রিমার্কটাকে টেনে নিয়ে আসা, বা আপনার টপিক নিয়ে আলোচনা শেষ করে কনক্লুশনের দিকে আগানো। সো তারপরও যদি মিড সেন্টেন্স আপনাকে আটকিয়ে দেয়, আপনাকে কিন্তু কাম থাকতে হবে, নার্ভাস হয়ে যাওয়া যাবে না। ক্যারি অন কনফিডেন্টলি উইথ দ্য রেস্ট অফ ইউর স্পিকিং টেস্ট। এবার চলে আসি আমাদের মিস্টেক্স টু অ্যাভয়েড ইন IELTS পার্ট 3-তে। Mistake number 7, thinking you cannot ask the examiner to repeat the question. Remember, it's always very important যে আপনি ক্লিয়ারলি যা প্রশ্ন করছে সেটার উত্তর দেন। আপনি শুনতে পারেননি বা বুঝতে পারেননি, কিন্তু না বুঝে আপনি একটা ভুল উত্তর দেওয়ার চেয়ে তাকে যদি আপনি বলেন পোলাইটলি, মে আই প্লিজ আস্ক ইউ টু রিপিট দ্য কোয়েশ্চেন or can you repeat that again, is a better idea than answering based on a whim. আপনি যদি ভাবেন আপনি একটা জিনিস শুনেছেন কিন্তু আপনি খুব একটা শিওর না, সেই উত্তর না দিয়ে তাকে কোয়েশ্চেনটা রিপিট করতে বলাটা is a better idea. They may ask you to define or evaluate effectiveness, compare, categorize, classify or talk about change, give a reason, talk about an attitude. এখানে কিন্তু বেশ কিছু কমপ্লেক্স প্রশ্ন করতে পারে। এখানে এই প্রশ্নগুলো ভুল শোনাটা খুবই ন্যাচারাল, হতেই পারে। সেটা যদি হয়, ইটস বেটার টু আস্ক দ্য এক্সামিনার টু রিপিট দ্য কোয়েশ্চেন্স রাদার দ্যান স্পিক অফ টপিক অ্যান্ড বিকাম ফ্লাস্টার্ড। মিস্টেক নাম্বার 8, প্লেসিং টু মাচ এমফেসিস অন গ্রামার। আপনার কোহেরেন্সটাকে যদি আপনি ইন্টারাপ্ট করে বা প্রোনাউন্সিয়েশনটাকে ডিসরাপ্ট করে যদি গ্রামারের উপর খুব বেশি ফোকাস করতে চান, আমরা যখন এফেক্টিভলি কমিউনিকেট করি অনেক সময় কিন্তু আমাদের টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচারগুলো পারফেক্ট হয় না গ্রামাটিক্যালি স্পিকিং, কিন্তু সেই গ্রামাটিক্যাল সেন্সটা যদি আপনি বেশি পারফেকশন মেনটেন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু একটা চান্স আছে আপনার প্রোনাউন্সিয়েশন বা কোহেরেন্সের উপর একটা এফেক্ট পড়ার। তাই খুব বেশি পারফেকশনিস্ট না হয়ে একটা রাইট ব্যালেন্স মেনটেন করাটা ইম্পর্টেন্ট। কথা বলার সময় আমাদের সেন্টেন্স স্ট্রাকচারগুলো গ্রামাটিক্যালি হালকা এলোমেলো হয়ে যেতেই পারে, সেটা কিন্তু খুব বেশি একটা বড় ব্যাপার না, অ্যাজ লং অ্যাজ আপনার বেসিক গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা একটা কমিউনিকেশন ওয়াইজ এফেক্টিভভাবে আছে, বা আপনি কমিউনিকেট করতে পারছেন এবং এমন হচ্ছে না যে আপনি পাস্ট টেন্সকে কমপ্লিটলি ফিউচার টেন্স দিয়ে এক্সপ্রেস করছেন। এই ধরনের বড় মিস্টেক ছাড়া গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা জেনারেলি কমিউনিকেশনে
ভালোভাবে মেনটেন করার পর আপনার অত বেশি পারফেকশনিস্ট হতে হবে না। সঠিক গ্রামার ইম্পর্ট্যান্ট, ইয়েস, বাট খুব বেশি এমফেসিস দেওয়াটা ইজ নট আ গুড আইডিয়া। গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ইজ গ্রেট বাট নট অ্যাট দ্য এক্সপেন্স অফ ফ্লুয়েন্সি। আপনি যদি আপনার গ্রামার ঠিক আছে কিনা এটা চিন্তা করার জন্য মিড সেন্টেন্স আটকে অনেক কিছু এভাবে বলতে থাকেন, তাহলে কিন্তু আপনার ফ্লুয়েন্সিতে মার্ক চলে গেল। মিস্টেক নাম্বার 9, নট গিভিং থটফুল অ্যান্সার্স। এই থটফুল অ্যান্সারের ব্যাপারটা কি, পার্ট 3টা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার আইডিয়া এবং ল্যাঙ্গুয়েজ স্কিলকে একটু পুশ করা হয়। পার্ট 1 and 2তে আপনার পার্সোনাল কিছু রেলেভেন্ট জিনিসপত্র এক্সামিনার জেনে গেছে, কিন্তু পার্ট 3 হচ্ছে ডিপ ডিসকাশন। এটার কোয়েশ্চেনগুলো করবে কি ডিপ ডাইভ করবে, অ্যালাউইং ইউর রেসপন্স টু শোকেস আ ব্রড রেঞ্জ অফ ইন্টারেস্টিং আইডিয়াস বাই ইউর ইউজ অফ vocabulary. Therefore, employ less common vocabulary and flexible grammar. In instances where you need a moment to think, you can use expressions like, well, I suppose, I think, I reckon, or one of the things that comes to my mind is. যদি আপনার মাথায় ইনস্ট্যান্টলি তেমন কিছু নাও আসে, তাহলে আপনি এটাও বলতে পারেন, I haven't thought about it like that before. Let me think about that. Now that I think about it, I think you're right. I think this makes more sense. এভাবে কিন্তু আপনি কনভারসেশনালি আপনার বন্ধুর সাথে একটা আর্গুমেন্ট যেভাবে আপনি করবেন, সেভাবে কিন্তু কনভারসেশনালি আপনি এক্সামিনারের সাথেও পোলাইটলি উইথ কারেক্ট গ্রামার অ্যান্ড আ গুড রেঞ্জ অফ ভোকাবুলারি কথাটা এক্সপ্রেস করতে পারেন। স্ট্রাইভ টু ডেলিভার থটফুল রেসপন্সেস উইদাউট ভিয়ারিং ইন্টু আননেসেসারি ডিটেলস। এখানে আমরা বেশ কিছু কঠিন শব্দ ব্যবহার করেছি, জাস্ট সো দ্যাট আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার পাশাপাশি আপনাদের ভোকাবুলারি রেঞ্জটাও আমরা একটু বাড়িয়ে দিতে পারি। সো ভিয়ারিং ইন্টু আননেসেসারি ডিটেলস মানে যে কোনো কিছু একটার ভিতরে আননেসেসারি ডিটেলের উপর বেশি ফোকাস না করে আপনি থটফুল কিছু রেসপন্স, যেগুলোতে ওপিনিয়ন এক্সপ্রেস হচ্ছে এমন কিছু রেসপন্স দেওয়ার চেষ্টা করবেন। লাস্টলি, এটা ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট IELTS স্পিকিং মডিউল ইজ নট জাস্ট অ্যাবাউট গিভিং কারেক্ট অ্যান্সার্স, ইট ইজ অলসো অ্যাবাউট ডেমনস্ট্রেটিং ইউর এবিলিটি। ডেমনস্ট্রেট মানে যে কোনো কিছু একটা দেখানো, টু কমিউনিকেট এফেক্টিভলি ইন ইংলিশ। এফেক্টিভলি মানে আপনি যাই ভাবছেন, আপনি যদি খুব সিম্পল একটা থটও ভেবে থাকেন বা একটা কমপ্লেক্স থটও ভেবে থাকেন, সেটা যাতে আপনি কারেক্টলি একটা মানুষের কাছে কনভে করতে পারেন বা এক্সপ্রেস করতে পারেন, এই জিনিসটাই কিন্তু ট্রেস করা হচ্ছে। সো প্র্যাকটিস, প্রিপেয়ার অ্যান্ড বিল্ড ইউর কনফিডেন্স, এগুলোই কিন্তু কি টু সাকসেস ইন দিস মডিউল। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ধরনের সাইটেশনগুলো বা এই ধরনের রিসোর্সগুলো থেকে আমরা কিন্তু আমাদের কন্টেন্টগুলোকে নিয়েছি আপনাদেরকে গুছিয়ে IELTS স্পিকিং নিয়ে বেশ কিছু আইডিয়া দেওয়ার জন্য। এই ভিডিওটা ছিল IELTS-এর কী কী ধরনের মিস্টেক্স আপনি অ্যাভয়েড করতে পারবেন এটা নিয়ে, এবং স্ট্র্যাটেজি নিয়ে আরও অন্যান্য ভিডিও থেকেও আপনি শিখে যেতে পারেন কীভাবে IELTS স্পিকিংয়ে আপনি একটা ভালো স্কোর তুলতে পারবেন।